সো ডিয়ার স্টুডেন্ট, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা এই যেভাবে এখানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যেভাবে দিয়েছি, আমি ছোট করে দিয়েছি, তুমি কিন্তু একটু তোমরা এখানে একটু বড় করে দিবা। আর এখানে আমি যেভাবে দিচ্ছি এই প্রথিত অংশগুলো তোমরা এভাবে দাও। কয়েকটা অংশ আপকামিং পর্যন্ত দিলেই হবে। এখানে আমরা ধরলাম এতটুকু অংশ আমরা দিয়েছি, এতটুকু অংশ আমরা দিয়ে দিলাম। এর সাথে বাকি যে অংশটা থাকবে এটা অর্ধেক, ওইদিকে অর্ধেক অর্ধেক করে থাকবে বা অর্ধেক পরিমাণে, এদিকে কোনো অংশ নাই। আমরা নামগুলো লিখবো এবং প্রত্যেকটা অংশ শিখব। ঠিক একইভাবে এখানের সাথেও তোমরা এভাবে দাও। প্রথিত অংশ আগে দিয়ে নাও, তারপরে আমরা একটু কাজ করব। প্রথিত অংশগুলো আমরা দিয়ে দিলাম। প্রথিত অংশ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে দেখবো যে উল্টা দিকে কিছুটা টি এর মতো একটা অংশ বের হয়ে আসছে। তারপরে এখানেও দেখা যাচ্ছে যে টি এর মতো একটা অংশ বের হয়ে আসছে। এইভাবে আমরা দেখতে পাবো অংশগুলোর ভিতরে। আরেকটা বিষয় আমরা এখানে দিতে পারি, সেটি হচ্ছে যে এর মধ্যে এই সূত্রটাকে পুরাটাই ডার্ক করে দাও। এটাকে পুরাটাকে ডার্ক করে দাও। এটা আলাদা একটা সূত্র, আমরা কমপ্লিমেন্টারি সূত্র, তারপর অন্যান্য যে সূত্রগুলো আছে এগুলোর নাম লিখবো। আর এর অর্ধেক অংশটা করে ডার্ক করে দাও। অর্ধেক অংশ যেটা আছে এই অর্ধেক অংশটাকে ডার্ক করো, ভালো করে ডার্ক করবা এই অংশটাকে। এবং ঠিক একইভাবে এর অর্ধেক অংশ আমরা ডার্ক করব। তবে এখানে একটু ছোট্ট একটু কাজ করব, সেটি হচ্ছে যে এই জায়গাটাতে একটা অংশ, ফাঁকা একটা অংশ আমরা রেখে দিব। যে ফাঁকা অংশটার মধ্যে থেকে হয়তো এরকম কিছু অংশ বের হয়ে গেছে, বা টি এর মতো যে অংশটা আছে ওই টি এর মতো অংশটা, সূত্র আমি বুঝিয়ে দিব, আগে লিখে ফেলো। এইভাবে একটা অংশ এখানে থাকবে। এর অর্ধেক অংশটা করে আমরা এখানেও কি করবো, ডার্ক করবো। এখানেও ডার্ক, অর্ধেক অংশটা আমরা এখানেও ডার্ক করব। এখানে আমরা অর্ধেক অংশটা করে ডার্ক করে নিলাম। নেওয়ার পর আমরা পরবর্তীতে এখানে কিছু বাইন্ডিং প্রোটিন বাইরের দিকে লাগিয়ে দিব। কিছু বাইন্ডিং প্রোটিন, এই দিক থেকেও কিছু বাইন্ডিং প্রোটিন লাগাই দিলাম। বাইন্ডিং প্রোটিন আমরা এদিক থেকে লাগাই দিলাম। আর এখানে আমরা পলিমারেজ একটা এনজাইমের মতো অংশ আছে, সেটাকে আমরা এখানে দেখি। এই ধরনের অঞ্চল জুড়ে থাকে, এটাকে মনে করো কাভার করলো, কভার করে এই ধরনের পলিমারেজ কিছু এনজাইম আমরা এখানে দেখবো। পলিমারেজ কিছু এনজাইম এখানে এটাকে কভার করবে। তারপরে এই জায়গাটাতে আমরা আবার পলিমারেজ এনজাইমের একটা ধরন, আরেকটা ধরন দেখবো এখানে, যে এইভাবে এই অংশটাকে সে কভার করছে। পলিমারেজ এনজাইম এটাকে কভার করলো। এখানে এখানে আমরা পলিমারেজ এনজাইমের একটা অংশ দেখলাম। তারপরে আমরা এখানে লাইগেজ এনজাইমের একটা অংশ দেখবো। লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম আমরা দেখব। এরপরে যদি আমরা সামনের দিকে দেখি, একটা রেপ্লিকেশন ফর্ক আমরা দেখব। এখানে যদি আমরা টি এর মতো অংশটাকে একটু এইভাবে করে দিই, এখানে এক ধরনের ফর্ক দেখা যাবে, রেপ্লিকেশন ফর্ক বলা হয়, আমি আগে বলছিলাম। এই ধরনের একটা অংশ আমরা এখানে দেখব। আর বাকিগুলো মোটামুটি মনে হয় আমরা ইয়ে করে ফেলেছি। এবার এখানে আমরা এদেরকে একটু মার্কিং করি। যেমন এটা হচ্ছে টেমপ্লেট, এই অংশটাকে বলা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট, টেমপ্লেট মানে হচ্ছে মাতৃ ডিএনএ। মাতৃ ডিএনএ, এটা হচ্ছে টেমপ্লেট।
তারপরে আমরা পরের যে অংশটা সেটা হচ্ছে লিডিং সূত্র। নিচের যে অংশটা, ডার্ক যে অংশটা করেছিলাম এটা হচ্ছে লিডিং সূত্র। বলা হচ্ছে লিডিং সূত্র, লিডিং সূত্র। এটা হচ্ছে অপত্য ডিএনএ, মানে নতুন ডিএনএ যেটা হবে, লিডিং সূত্র বা অপত্য ডিএনএ। এরপরে যদি আমরা দেখি এটা হচ্ছে টেমপ্লেট, আবার নিচের অংশটাও আবার আগের মতো টেমপ্লেট। এটা হচ্ছে যে টেমপ্লেট, টেমপ্লেট বা এটাও হচ্ছে মাতৃ ডিএনএ, মাতৃ ডিএনএ। আর এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে ল্যাগিং সূত্র, আমরা বলতে পারি ল্যাগিং সূত্র, যেটাকে আমরা অপত্য ডিএনএ বলে থাকি। একটা লিডিং সূত্র আর একটা হচ্ছে ল্যাগিং সূত্র, অপত্য ডিএনএ। আর এখানে টেমপ্লেটের একটা, এই টেমপ্লেটটা হচ্ছে 3 প্রাইম ডিরেকশনে থাকে, উপরের দিকে এটা 3 প্রাইম। তাহলে ল্যাগিং সূত্রটা হচ্ছে 5 প্রাইম, আর নিচের যে টেমপ্লেটটা এটা হচ্ছে 5 প্রাইম দাও, আর এটা হচ্ছে 3 প্রাইম। এটা হচ্ছে 5 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম আমরা ওখানে দিলাম। আবার যদি আমরা ওখানে যেহেতু 3 প্রাইম দিয়েছি, তাহলে লিডিং বা অপত্য যেটা সেটা হচ্ছে 5 প্রাইম, আর এটা যেহেতু 5 প্রাইম এখানে হচ্ছে 3 প্রাইম। এই সূত্রের যে অংশটা হচ্ছে সেটা আমরা লিখে ফেললাম। এখানে একটা এনজাইম দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলছি লাইগেজ এনজাইম। আমি নিচে লিখে দিচ্ছি লাইগেজ, লাইগেজ এনজাইম আমরা দেখছি। সরি, লাইগেজ এটা না, লাইগেজটা হচ্ছে এই যে এখান থেকে যেটা আসছে, টেনে বাইরে বের করে আনছে, লাইগেজ এনজাইম। আর এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই অংশটাকে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, পলিমারেজ, ডিএনএ পলিমারেজ এনজাইম। তারপরে এখানে যে এই যে খণ্ডগুলো আমরা দেখছি উপরের দিকে ডার্কের মতো যে অংশগুলো এখান থেকে, এই অংশটা এখানে কাজ করে হচ্ছে ওকাজাকি খণ্ড। ওকাজাকি আমি বোঝাই দিব, ওকাজাকি, ওকাজাকি খণ্ড, এই ওকাজাকি খণ্ড এটা। এরপরে এখানে যে অংশটা আমরা দেখছি এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক বলা হয় ওখানে, রেপ্লিকেশন ফর্ক বলেছি। তারপরে যদি আমরা দেখি এর ভিতরে যে এনজাইমটা থাকে, এখানে আরো একটা তুমি এরকম কি এর মতো এর ভিতরে যে এনজাইম থাকে, সেই এনজাইমের মধ্যে রেপ্লিকেশন ফর্কের সাথে সেখানে হচ্ছে হেলিকেজ এনজাইম, হেলিকেজ, হেলিকেজ এনজাইম। তারপরে যদি আমরা দেখি ডিএনএ পলিমারেজ দেখিয়েছি, উপরের দিকে হচ্ছে আবার ডিএনএ পলিমারেজ আরেকটা আছে, এখানে আমরা দেখছি ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ। এরপরে আমরা এখানে যে কিছু বাইন্ডিং প্রোটিন আছে, এই যে এগুলো হচ্ছে বাইন্ডিং প্রোটিন, এগুলো হচ্ছে বাইন্ডিং প্রোটিন, যেটাকে আমরা এসএসবিপি বলেছি, এসএসবিপি। আমরা এগুলো জানবো, আগে বাইন্ডিং প্রোটিন লিখে রাখো, বাইন্ডিং, বাইন্ডিং প্রোটিন, এটা হচ্ছে বাইন্ডিং প্রোটিন। এরপরে আমরা মোটামুটি সবগুলো অংশ আমরা দেখিয়ে দিলাম। এর সাথে এখানে আমরা প্রতিলিপনের দিক, এই দিক থেকে প্রতিলিপনের, প্রতিলিপনের, প্রতিলিপনের দিক আমরা দেখালাম। আর এখানে নিচে আমরা চিত্র লিখবো, চিত্র ডিএনএ প্রতিলিপন। এই ছিল আমাদের টোটাল চিত্র ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানতে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করলাম একটু আগে, আমি হাতে কলমে তোমাদেরকে চিত্রটা অঙ্কন করা শিখিয়েছি, যেভাবে কোন সূত্রটার সাথে কিভাবে সূত্রগুলো যুক্ত করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা অংশের কোনটা টেমপ্লেট হিসেবে কাজ করে, কোন দুটা আসল সূত্র, পরে লিডিং এবং ল্যাগিং সূত্র কিভাবে যুক্ত হয়, রেপ্লিকেশন ফর্ক, আমরা চিত্রগুলো মার্কিং করেও আমি তোমাদেরকে এটাকে দেখিয়েছি। এখন এর যে প্রক্রিয়াটা আছে ডিএনএ প্রতিলিপনের, এই প্রতিলিপনের প্রক্রিয়াটাকে আমরা এখানে বর্ণনা করেছি।
এখানে লিখেছি ডিএনএ রেপ্লিকেশনের জন্য ডাবল হেলিক্সের যে কোনো জায়গায় প্রতিলিপন শুরু হয়। দেখো এটা কিন্তু সূত্র এইরকম ডাবল পেঁচানো ছিল সবগুলো, এখানে এসে কিন্তু আর পেঁচানো নাই। তাহলে কোনো একটা জায়গায় মনে করো এই ডাবল হেলিক্সের এইখানেও হতে পারে, এখানেও হতে পারে, অন্য একটা সূত্রে হতে পারে, মানে যে কোনো একটা পয়েন্ট থেকে কিন্তু ইয়া হতে পারে, রেপ্লিকেশন শুরু হতে পারে বা প্রতিলিপন শুরু হতে পারে। সেই শুরুর অংশটাকে আমরা সূচনা বিন্দু বলবো, যেখান থেকেই শুরু হবে ওই অংশটাকে আমরা সূচনা বিন্দু বলবো। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য ডাবল হেলিক্সের প্যাচ যেখান থেকে খোলা বন্ধ হয়ে যায় বা প্রতিলিপন যেখানে শুরু হয়ে যায় সেই অংশটাকে আমরা সূচনা বিন্দু বলছি। সূচনা বিন্দু থেকে কি কি ঘটনা ঘটে দেখো, এইটা হচ্ছে আমার সূচনা বিন্দু, মানে এই প্যাচগুলো এখানে ছিল, এখানে এসে এই প্যাচটা খুলে যাওয়া শুরু হয়েছে। তাহলে সূচনা বিন্দু থেকে দ্বিসূত্রকের পাক খুলতে থাকে। তাহলে এখানে আর কোনো পাক নাই, দেখো এখানে পাক ছিল, এগুলো পাক পেঁচানো আছে, এখান থেকে সূচনা হয়েছে, এখানে আর কোনো পাক থাকে না, মানে দ্বিসূত্রকের পাকগুলো খুলতে থাকে। আর এই দ্বিসূত্রকের পাকগুলো খুলতে থাকলে আমরা জানি যে দ্বিসূত্রকের ভিতরে হাইড্রোজেন বন্ড, নিউক্লিওটাইড এটিজিসি, এগুলো কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তো যেখান থেকে পাকটা খোলা শুরু হয় ওই জায়গায় নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যেতে থাকে, যার কারণে তো তারা জোড়া লাগতে পারে না। ফলে এই দ্বিসূত্রক যেটাকে বলছিলাম, এই দ্বিসূত্রকটা তখন সিঙ্গেল সূত্র হয়ে গেছে, মানে এইদিকে একটা সূত্র, এইদিকে একটা সূত্র, একক সূত্র বা একক হেলিক্স গঠন করে। এবং এই কাজ তিনটা করতে দ্বিসূত্রকের পাক খুলে দেয়, তারপর নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দেয়, যার কারণে আর নিউক্লিওটাইডটা সিঙ্গেল হেলিক্সে রূপান্তরিত হয়। এই কাজগুলো করে হেলিকেজ এনজাইম। এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। একটা হেলিকেজ এনজাইম থাকে, যে হেলিকেজ এনজাইমটা এই কাজটা করে থাকে। কি করে থাকে? সিঙ্গেল সূত্র বানায় ফেলে, দ্বিসূত্রকের পাক আর প্যাচ লাগতে দেয় না এবং নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দেয়। তাহলেই এই কাজটা করলো কি হেলিকেজ এনজাইম। আর একটা এনজাইম আছে গাইরেজ এনজাইম। এরা তো কি করলো, নিউক্লিওটাইড হাইড্রোজেন বন্ড ভেঙে দিল, হ্যাঁ, তারপরে দ্বিসূত্রকের পাক খুলে দিল, একক হেলিক্সে গঠন করলো। কিন্তু এই পাকগুলোকে যখন আর জোড়ায় পিছনে, এরা যেন আর জোড়া না লাগে, এরা পাক খুলে দিল কিন্তু পাকগুলো যেন আর জোড়া না লাগে, সেই জন্য গাইরেজ এনজাইম ডিএনএ সূত্রের প্যাচ একত্রে হতে দেয় না। একটা রশি যখন আমরা ঘুরানোর পর যখন আমরা দেখি যে এই রশিটা আবার ঘুরে উল্টা দিকে ছেড়ে দিলে কিন্তু আবার পাক লেগে যেতে পারে, কিন্তু ওই কাজটাই খুলে দিল হেলিকেজ এনজাইম, আর এটাকে প্যাচ লাগতে দিল না হচ্ছে গাইরেজ এনজাইম। ডিএনএ সূত্রে প্যাচ একত্রে হতে দেয় না হচ্ছে গাইরেজ এনজাইম। তবে যেটা যতটুকু কাজ, রেপ্লিকেশন তো সামনের দিকে যাচ্ছে, এই যে সামনের দিকে মুভ করতেছে, এই যে রেপ্লিকেশনের দিক, প্রতিলিপনের দিক আমরা অ্যারো সাইন দিয়ে দেখিয়েছি। এই প্যাচ খুলে সে আবার আরেকটা প্যাচে যাবে, আরেকটা প্যাচে যাবে, এইভাবে সামনে যত যাবে তখন আবার পিছনের গুলো প্যাচ লাগতে থাকবে, মাঝখানে একটা জায়গায় গ্যাপ থাকবে সিঙ্গেল হেলিক্স, পিছনের গুলো প্যাচ লাগবে, পিছনের গুলোতে আবার প্যাচ লাগতে ওই গাইডেড এনজাইম সহায়তা করে। যেখানে রেপ্লিকেশন হচ্ছে ওখানে যেন দ্বিসূত্রটা প্যাচ না লাগে সেই জন্য সহায়তা করে গাইডেড এনজাইম, আর রেপ্লিকেশন যখন সামনের দিকে যেতে থাকে তখন পিছনের দিকে যেন আবার যে প্যাচগুলো লাগে ওই প্যাচগুলো লাগাতেও কিন্তু গাইডেড এনজাইম সহায়তা করে থাকে। তাহলে দুইটা কন্ট্রাস্টিং ফিচার, একটা হচ্ছে রেপ্লিকেশনের পর্যায়ে প্যাচ লাগতে দেয় না, আর একটা হচ্ছে পিছনের দিকে রেপ্লিকেশন যখন সামনের দিকে যায় পিছনের প্যাচগুলো লাগাতে সহায়তা করে গাইডেড এনজাইম। তবে প্রকৃত কোষে এই গাইডেড এনজাইমের জায়গায় এপি আইসোমারেজ এনজাইম এই কাজটা করে থাকে। কোনটা? ডিএনএর প্যাচকে একত্রে হতে দেয় না, বা এই যে অনুলিপিত অংশের পিছনের অংশকে প্যাচ লাগাতে, অনুলিপন অংশের পিছনের অংশকে প্যাচ লাগাতে সহায়তা করে এপি আইসোমারেজ এনজাইম। এগুলো এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিকস। এমসিকিউতে তোমরা একেবারে কোন এনজাইম কি প্যাচ লাগতে দেয় না, কোন এনজাইম পাক খুলে দিল, কোন এনজাইম হাইড্রোজেন বন্ড ভেঙে দেয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই কয়েকটা পয়েন্ট আশা করি আমরা বুঝতে পারলাম। চলো আমরা পরের পয়েন্টটাতে চলে যাই। আমরা পরের পয়েন্টটাতে যে চলে আসি, পৃথক হওয়া নতুন একক হেলিক্স। এই যে এখান থেকে যেহেতু সূচনা হয়েছে, রেপ্লিকেশন শুরু হয়েছে, এই যে একটা হেলিক্স, এই যে একটা হেলিক্স, এই যে পৃথক হওয়া প্রত্যেকটা একক হেলিক্স নতুন সম্পূরক হেলিক্স তৈরির, মানে তারা যে নতুন আর একটা সম্পূরক হেলিক্স তৈরি করবে, কারণ আমরা রেপ্লিকেশন মানে নতুন করে আমাদের আরেকটা ডিএনএ সূত্র তৈরি হবে, এটা আমরা জানি। তাহলে নতুন একটা হেলিক্স তৈরির সম্পূরক সূত্র তৈরি করার জন্য টেমপ্লেট হিসেবে কাজ করে। পৃথক হওয়া একক হেলিক্স নতুন সম্পূরক হেলিক্স তৈরির জন্য টেমপ্লেট হিসেবে কাজ করে। এই যে দেখো টেমপ্লেট মাতৃ ডিএনএ, এটা 3', এটাও টেমপ্লেট মাতৃ ডিএনএ 5'। এই যে আমরা বললাম, তাহলে হচ্ছে যে এই এই প্রত্যেকটা পৃথক হওয়া একক হেলিক্স গুলো টেমপ্লেট হিসেবে সম্পূরক সূত্র তৈরি করার জন্য টেমপ্লেট হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে দেখো এই যে সূচনা বিন্দু, এখানে যেহেতু শুরু হয়েছে, সূচনা বিন্দু দুটি রেপ্লিকেশন কমপ্লেক্স আছে।
এখন রেপ্লিকেশন কমপ্লেক্স বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে সূত্রগুলোর সাথে যে নতুন যে দুইটা সূত্র যুক্ত হবে, এইখানে একটা কমপ্লেক্স তৈরি হয়, দুইটা সূত্র, মানে যে দুইটা সূত্র আসবে এখানে যুক্ত হওয়ার জন্য ওই দুইটাকে রেপ্লিকেশন কমপ্লেক্স বলা হচ্ছে। মানে এই জায়গাটাতে দুটি রেপ্লিকেশন কমপ্লেক্স থাকে এবং ডাবল হেলিক্সের জোড়া যখন ভেঙে যায়, এই কমপ্লেক্স দুটো একটা আর একটা বিপরীত দিকে চলতে থাকে। মানে এই যে কমপ্লেক্স একটা, এই যে একটা কমপ্লেক্স, মানে একটা 5 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম, একটা 3 প্রাইম আর একটা হচ্ছে 5 প্রাইম, এই যে কমপ্লেক্স দুটো তৈরি হলো, মানে রেপ্লিকেশনের মধ্যে এখানে একটা কমপ্লেক্স তৈরি, দুটি কমপ্লেক্স, কারণ তারা দুটি টেমপ্লেট হিসেবে কাজ করে, তারা সম্পূরক সূত্র যুক্ত করবে এখানে। এই কমপ্লেক্স দুটি কি করে একটা আর একটা বিপরীত দিকে চলতে থাকে, আমরা এটা লিখেছি। ডাবল হেলিক্সের জোড়া ভেঙে যাওয়ার সময় রেপ্লিকেশন কমপ্লেক্স দুটি একটি অপরটির বিপরীত দিকে চলতে থাকে। আর এই যে চলার সময় কি করে, এই যে দুই দিকের এই যে কমপ্লেক্স যেটিটা, এই সিঙ্গেল স্ট্যান্ড, এই দেখো এই যে তিনটা, এদিকেও তিনটা আমরা দিয়েছি বা আরো বেশি থাকতে পারে, এসএসবিপি বাইন্ডিং প্রোটিন, এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন যেটা থাকে এখানে এই টেমপ্লেট গুলোর সাথে বা কমপ্লেক্সের সাথে লাগানো, এরা কি করে এই পৃথক হওয়া সূত্রগুলোকে আর জোড়া হইতেই দেয় না। মানে গাম আমরা টেপ লাগাই দিছি, মনে করো ছিদ্রটা ফুটা করে বন্ধ করে দিছি। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমরা কি করলাম, দেখলাম যে এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনটা পৃথক হওয়া সূত্রকে আর কখনোই যুক্ত হতে দেয় না ওই জায়গাটাতে, ঠিক আছে। ফলে ওই জায়গাটাতে একটা কি হয়, ওয়াই আকৃতির একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। দেখো এই যে একটা, এই অংশটাকে রেপ্লিকেশন ফর্ক আমরা বলেছি। কোথায় আমরা রেপ্লিকেশন, এই যে অ্যারো সাইন দিয়ে আমি দেখিয়েছি রেপ্লিকেশন ফর্ক। এখানে একটা কনফিউশন তৈরি হয়, আমি দেখো আবারও তোমাদেরকে বলছি। প্রথমে কি করলো, হেলিকেজ এনজাইম কি করলো, সূত্রটাকে পৃথক করে ফেললো, একক করে ফেললো ডাবল হেলিক্স, হেলিকেজ শেষ। আর এই জায়গাটাতে জোড়া লাগতে দিল না প্রথমে কে, গাইরেজ এনজাইম। প্রথমে গাইরেজ এনজাইম জোড়া লাগতে দিল না, কিন্তু অনুলিপন চলতে থাকলে পিছনের গুলোকে আবার জোড়া লাগতে দেয় গাইরেজ এনজাইম। আর এসএসবিপি কি করলো, এদের যদি এই যে এরা যে কমপ্লেক্স তৈরি হলো, এই কমপ্লেক্স গুলো তো কমপ্লেক্সিটি গাইরেজ এনজাইম তো জোড়া লাগতে দেয়ই নেই, সেটাকে যেন আরো একেবারেই জোড়া না লাগে বা যেন একেবারেই পুরোপুরি পৃথক থাকে। তুমি মনে করো রশি দুইটার প্যাচ খুলে টেনে ধরে রাখছো, তুমি গাইরেজ এনজাইম জোড়া লাগতে দিচ্ছ, কিন্তু আমি কি করলাম, তোমার হাতে আর কতক্ষণ ধরে রাখবা, তোমার হাত থেকে ওইটা নিয়ে আমি টেপ দিয়ে, সাপোর্ট এবং টেপ দিয়ে, মনে করো আমি টেপ দিয়ে বা শক্ত করে আটকায় দিলাম একদম, যেন আর এই সূত্র দুইটা জোড়া না লাগে, ঠিক আছে। হ্যাঁ, এমনিতে ধরে রাখলেও জোড়া লাগবে না, বাট এটাকে যদি আরো আমি স্ট্রংলি বাইন্ডিং, এই এসএস বাইন্ডিং প্রোটিন দিয়ে এগুলো এমন ভাবে ফিক্স করে দেওয়া হয় যেন এই রেপ্লিকেশন যে অংশটাতে চলে ওই অংশে যেন আর জোড়া না লাগে, এই কাজটা করতে হবে। হ্যাঁ, আর এখানে একটা এই যে ওয়াই আকৃতির একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয় এই জায়গাটা। চলো পরের পয়েন্টটা শিখে আসি। এখানে আমরা লিখলাম যে এই যে পরের পয়েন্টটা, এখানে একটা এনজাইম থেকে, যেটা আমরা এখানে মেনশন করি নেই, বাট এই এনজাইমটা কি করে, প্রাইমেজ এনজাইম পৃথক সূত্রকে, এই যে সূত্র দুটো পৃথক হয়ে গিয়েছিল, সাচ হিসেবে ব্যবহার করে, এই পৃথক সূত্র দুটাকে সাচ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে, একটা 3 প্রাইম একটা 5 প্রাইম যেটা আমরা লিখেছি, এবং ব্যবহার করে একটি অংশ কপি করে, এই দুটাকে ব্যবহার করে একটা কপি করে, ফটোকপি করে, যেভাবে এরকম একটা ফটোকপি করে, এই ফটোকপি অংশটার নাম হচ্ছে প্রাইমার। প্রাইমার, ঠিক আছে। তার মানে এদেরকে এই যে সিঙ্গেল হয়ে যাওয়া সূত্রগুলোকে অনুসরণ করে একটা কপি করে, ব্যবহার করে একটা কপি করে, যাকে প্রাইমার বলা হয়। আর প্রাইমারের সংজ্ঞাটা আমি দিয়েছি, কারণ প্রাইমার পরীক্ষা সবসময় আসে। প্রাইমার হলো আরএনএর কয়েকটি ক্ষারকের সংক্ষিপ্ত সিকোয়েন্স। তাহলে আরএনএর কয়েকটি ক্ষারকের সংক্ষিপ্ত সিকোয়েন্সকে যদি আমরা প্রাইমার বলে থাকি, এই প্রাইমারটা তৈরি করে কে, প্রাইমেজ এনজাইম এদেরকে কপি করে। আর প্রাইমারের 3 প্রাইম অংশে হাইড্রোক্সিল একটা গ্রুপ থাকে। তাহলে প্রাইমার এখানে যে এই যে নতুন সূত্র, এখানে দেখো এই যে এখানে যে তিনটা একে কপি করলো, এই যে 3 প্রাইম, এই যে 5 প্রাইম, এদেরকে যে কপি করলো, এই যে 3 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 5 প্রাইম, এখানে যে কপি হয়, আমাদের পরের পয়েন্টটাতে আমরা লিডিং এবং ল্যাগিং সূত্র সম্পর্কে জানবো। তো এদের যে 3 প্রাইম অঞ্চলে, একটা 3 প্রাইম অঞ্চলে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে, প্রাইমারে 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ একটা যুক্ত থাকে। আর ডিএনএ পলিমারেজ এনজাইম 3, এখানে 3 কথাটা লিখে রাখো, এটা নামে আর কি, নাম পলিমারেজ এনজাইমটাকে 3 পলিমারেজ, ডিএনএ পলিমারেজ এনজাইম বলা হয়। ডিএনএ পলিমারেজ এনজাইম 3 এরা কি করে, এই যে 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ এখানে কপি হয়েছে, এই কপি অংশটাকে নিউক্লিওসাইড ট্রাইফসফেটের সাথে, নিউক্লিওসাইডের ট্রাইফসফেটের সাথে যুক্ত করে। যখনই এটা যুক্ত করলো, কোথায়, প্রাইমারের যে 3 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হলো,
বা হাইড্রোক্সিল গ্রুপ একটা থাকলো, তাদের সাথে কি করলো, নিউক্লিওসাইডের ট্রাইফসফেট যুক্ত করে দিল। নিউক্লিওসাইডের ট্রাইফসফেট যুক্ত করার সাথে সাথেই প্রতিলিপন শুরু হয়ে যায়। এই যে পয়েন্টটা লিখেছি, প্রতিলিপনটা কি হয়ে গেল, শুরু হয়ে যায়। তবে এখানে একটা বিষয় আছে, এই নিউক্লিওসাইডের ট্রাইফসফেটটা কিন্তু ভেঙে যায় যখন এই প্রতিলিপন শুরু হয়ে যায়। এই নিউক্লিওসাইডের ট্রাইফসফেটের মধ্যে একটি ফসফেট নিউক্লিওসাইডের সাথে যুক্ত থাকে, একটি যুক্ত থাকে, আর বাকি দুটি মুক্ত পাইরোফসফেট হিসেবে বেরিয়ে যায়। এটা আবার ভেঙে গিয়ে দুটি ফসফেট আয়নে রূপান্তরিত হয় এবং সেক্ষেত্রেও অনেক শক্তি নির্গত হয়। তাহলে এই পয়েন্টটা এখানে একটু তোমাদের কাছে জটিল মনে হইতে পারে। আমি আবারও বলছি, প্রাইমারে যে 3' হাইড্রোক্সিল গ্রুপ থাকে ডিএনএ পলিমারেজ এনজাইম, ওই 3' হাইড্রোক্সিল গ্রুপের সাথে একটা ট্রাইফসফেট, নিউক্লিওসাইডের ট্রাইফসফেট যুক্ত করে দেয়, প্রতিলিপন শুরু হয়ে গেল। আর ট্রাইফসফেটটার মধ্যে একটা ফসফেট এখানে যুক্ত থাকে, দুইটি পাইরোফসফেট হিসেবে মুক্ত হয়। পাইরোফসফেট গুলো ভেঙে গিয়ে দুইটি ফসফেট আয়ন তৈরি হয়। এ সময় অনেক শক্তি কি হয়, নির্গত হয়। ফলে নতুন সৃষ্ট ডিএনএ হেলিক্স, এখন যেহেতু তাদের কপি করে ফেলছে 3', 3', 5', 5', এই নতুন একটা করে সৃষ্ট হয়েছে ডিএনএ হেলিক্স। এই নতুন সৃষ্ট ডিএনএ হেলিক্স এর দিকটা সাধারণত 5' থেকে 3' এর দিকে হয়। আমরা জানি যে এদের দিকটা 3 to 5, 5 to 3 এর দিকে হতে পারে। যেহেতু এখানে 3' হাইড্রোক্সিল মূলক কপি করেছিল, 3' হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে, তাই এদের ডাবল হেলিক্সটা 5' থেকে 3' এর দিকে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ, চলো সেটা শিখে আসি। আমরা একটু আগেই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি এখানে, সেটি হচ্ছে যে ডিএনএ খণ্ডের মধ্যে প্রাইমেজ এনজাইম কি করলো, এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোকে কি করে, আমরা প্রাইমেজ এনজাইমের ক্ষেত্রে দেখেছি তারা এই যে প্রতিরূপ সৃষ্টি করা শুরু করে। ঠিক আছে, প্রতিরূপ সৃষ্টি করে, এই যে এইভাবে প্রতিরূপ, এই দিক দিয়ে প্রতিরূপ কি করে সৃষ্টি করে, মানে এই এখন এখানে যে দুইটা সূত্র আছে, এই যে এখানে সিঙ্গেল সূত্র, এখানে একটা সিঙ্গেল সূত্র, এর আগের ধাপে আমরা দেখেছিলাম। এখানে যে প্রাইমেজ এনজাইমটা আছে, এই প্রাইমেজ এনজাইম এর একটা সূত্র নিয়ে, মানে অগ্রগামী যে কোনো একটা প্রাইম, যেহেতু আমরা বলেছি 3' অংশটাকে সে প্রতিরূপ করার চেষ্টা করে, তাহলে এই অংশটা নিয়ে সে যখন কাজ করে তখন কি করলো, এই সূত্রটার কমপ্লিমেন্টারি আরেকটা সূত্র, বা এই যে আমরা এখানে লিখেছি যে লিডিং সূত্র, এই লিডিং সূত্র কপি করে এই লিডিং সূত্রটাকে এখানে ফিক্স করে দিল কত প্রাইম অংশের সাথে, 3' অংশের সাথে। এই লিডিং সূত্রটা যখন এখানে ফিক্স করে দিল, তখন এটা স্বাভাবিকভাবে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, কোনো সমস্যা নেই, যে প্রতিলিপি তৈরি হচ্ছে। কিন্তু অপর দিকের যে সূত্রটা আছে, এখানে উল্টা দিকে যে সূত্রটা আছে, সেই সূত্রটার ক্ষেত্রে এখানে আমাদের একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে, সেটি হচ্ছে যে এটা যেহেতু লিডিং সূত্র, সে সামনের দিকে অবশ্যই, এটা যেহেতু লিডিং সূত্র, সে সামনের দিকে অবশ্যই যাচ্ছে, অগ্রগামী, লিডিং মানে অগ্রগামী। আর পিছনের দিকে যে সূত্রটা আছে, একটু দাঁড়াও, তাহলে আমরা কি বললাম, এই যে পিছনের দিকে দেখো, খেয়াল করো, এই যে এখানে যে সূত্রটা আছে সেটা অগ্রগামী সূত্র একটা যুক্ত হয়ে গেল, অগ্রগামী মানে লিডিং, তার মধ্যে নিরবিচ্ছিন্নভাবে সে প্রতিলিপি তৈরি করতেছে। কিন্তু পশ্চাৎগামী যে সূত্রটা আছে, এই পশ্চাৎগামী বা ল্যাগিং সূত্র যেটা বলা হচ্ছে, পৃথককৃত সূত্রে প্রতিলিপি সৃষ্টি হয়, নতুন এই সূত্রকে লিডিং সূত্র বলা হয়। প্রাইমার একটা সূত্র নিয়ে কাজ করেছে, এটা লিডিং সূত্র তৈরি করেছে। অপর সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে প্রতিরূপ সৃষ্টি করতে পারে না, এই সূত্রকে ল্যাগিং সূত্র, মানে নিরবিচ্ছিন্নভাবে যেহেতু লিডিং একটা সামনের দিকে গেছে, পরেরটা প্রতিলিপন হবেই, প্রতিলিপন হচ্ছে, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এটা আগেরটার মতো লিডিং সূত্রের মতো প্রতিলিপি তৈরি করতে পারে না। যেহেতু লিডিং সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে প্রতিরূপ সৃষ্টি করে, তাই লেগিং সূত্রে জোড়াবিহীন মানে এখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে ছিঁড়ে গেছে, এই জোড়া নাই, আবার জোড়া আছে, এই অবস্থা, জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি তৈরি হয়। আর প্রাইমেজ এনজাইমের সহায়তায় ওই যে 3' একটা অঞ্চল ছিল, ওদের ফটোকপি যেটা আমরা প্রাইমার একটু আগে দেখেছিলাম, 3' হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত করে এরা প্রতিলিপন সৃষ্টি করে, তবে খণ্ডে খণ্ডে, মানে একদম নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে করতে পারে না। আরেকবার ছোট করে বলছি, পৃথককৃত সূত্রের মধ্যে প্রাইমার কি করলো, এই একটা সূত্রের কপি করে প্রতিরূপ সৃষ্টি করলো, সেটাকে লিডিং সূত্র বললো। আর একটা সূত্র নিরবিচ্ছিন্নভাবে যুক্ত হতে পারে না বা প্রতিরূপী করতে পারে না, কারণ তাদের জোড়াবিহীন নিউক্লিওটাইড থাকে এদের মাঝে মাঝে, বা ভেঙে ভেঙে যায়। কিন্তু প্রাইমেজ পরবর্তীতে আবার ওই 3' হাইড্রোক্সিল গ্রুপের সহায়তায় বা ওটাকে যুক্ত করে এদের প্রতিলিপি এনশিওর করে, তবে নিরবিচ্ছিন্নভাবে করতে পারে না, খণ্ডে খণ্ডে করতে পারে। তাহলে এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আর দুইটা ছোট পয়েন্ট আছে, চলো শিখে আসি।
ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে এই দেখো এদিকে ভেঙ্গে ভেঙ্গে বের হয়ে আসছে। এই যে এখানে দেখা যায় যে এখানে কিছু খণ্ড আছে, যে খণ্ডগুলোকে আমরা ওকাজাকি খণ্ড বলি। এই যে মাঝে মাঝে এখানে বের হয়ে আসছে, আবার এখান থেকে ভেঙ্গে মনে করো একটু ভেঙে গেছে, ভেঙে গিয়ে মনে করো এই ধরনের একটা খণ্ড তৈরি করতেছে। এই গ্যাপ থাকে, এই ওকাজাকি খণ্ড তৈরি হয়ে যায়, মানে মাঝখানে একটা গ্যাপ থাকে এরকম মনে হয় যে ল্যাগিং সূত্রে। তাহলে ল্যাগিং সূত্রে প্রতিলিপিত যে খণ্ডগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে ওকাজাকি খণ্ড বলা হয়। এবং এই ওকাজাকি খণ্ডকের মাঝখানে একটু করে গ্যাপ থাকে, এই গ্যাপগুলো থাকলে প্রতিলিপনে বাধা সৃষ্টি হয়। তখন লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডের গ্যাপগুলো পূরণ করে, এই সব গ্যাপগুলো পূরণ করে প্রতিলিপনটাকে নিরবিচ্ছিন্ন করে। ফলে ল্যাগিং সূত্র নিরবিচ্ছিন্নভাবে একটা পর্যায়ে গিয়ে শেষের দিকে নিরবিচ্ছিন্নভাবে তারা প্রতিলিপন করতে পারে বা করে থাকে। আর ডিএনএ দ্বিসূত্রকের বিভিন্ন স্থানে, যেহেতু দ্বিসূত্রকের বিভিন্ন স্থানে প্রতিলিপনের কাজটা একই সাথে শুরু হয়, বিভিন্ন স্থানে একই সাথে প্রতিলিপন শুরু হওয়ায় দ্রুত প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়। আর যখন পুরো প্রতিলিপনটা তৈরি হয়ে গেল, ডিএনএ প্রতিলিপনটা সম্পূর্ণ হয়ে গেল, তখন রেপ্লিজোম বিচ্ছিন্ন হয়ে যায়। রেপ্লিজোম মানে হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স, যেটা বিভিন্ন এনজাইম একসাথে হয়ে রেপ্লিকেশন কমপ্লেক্সটা তৈরি করেছিল। এই হচ্ছে আমাদের টোটাল ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া। অনেক বড় প্রক্রিয়া, আশা করি আমরা বুঝতে পারলাম।